কি সব অকর্মার ঠেকিগুলোকে রাজপ্রাসাদে রাখা হয়েছে, বারবার করে বলেছি এদেরকে ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও। আমার কোনো কথাই শুনছে না। একটা কাজ যদি ভালোভাবে করতে পারে এরা। ক্ষমা করুন, ক্ষমা করুন রাজকুমারী, আমাকে ক্ষমা করে দিন। আমার ভুল হয়েছে, আমি আর কখনো এমন কাজ করব না। আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব? ছেড়ে দেব মানে? তোদেরকে ছাড়লে তোরা আরো ভুলভাল কাজ করবি। তোদেরকে তো ছাড়া যাবে না। মারবেন না, মারবেন না রাজকুমারী, ক্ষমা করুন। আমি আপনার পায়ে পড়ছি রাজকুমারী। আরে আরে আরে, কি হচ্ছে কি ওসব? আরে এভাবে দাসীদের উপরে অত্যাচার কেন করছো? অত্যাচার করছি মানে? ওদেরকে ওদের ভুলে শাস্তি দিচ্ছি। ওদেরকে যদি শাস্তি না দেওয়া হয়, ওরা পরবর্তীতেও এমন ধরনেরই কাজ করেই যাবে। এমন করাটা উচিত নয় রাজকুমারী। আমি তোমাকে বারবার করে বলেছি, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমি ছাড়বো না। তোমার কারণেই এরা এমন লাই পেয়ে গেছে। আমি যা বলি ওরা কিছুই শোনে না, সব কিছু উল্টোপাল্টা করে ফেলে। তুমি তো ভালোভাবেই জানো আমি এসব সহ্য করতে পারি না। ঠিক আছে ঠিক আছে, আমি অন্য দাসী আনবার ব্যবস্থা করছি। এখন এই দাসীকে ছেড়ে দাও। আজকের মধ্যে আমার নতুন দাসী চাই। এইসব দাসীদের আমি আর প্রাসাদে দেখতে চাই না। এরা যেন আমার চোখের সামনে আর কখনোই না আসে। আরে ঠিক আছে ঠিক আছে, তাই হবে। দাসী দাসী, তুমি এখন এখান থেকে যাও। রাজা দেবেন্দ্রের একমাত্র মেয়ে অঞ্জলি। যেমন তার রূপের অহংকার, তেমনি সে মানুষের সাথে খারাপ ব্যবহার করে। মা মরা মেয়ে হওয়াতে রাজা দেবেন্দ্র তার মেয়েকে কিছুই বলতে পারেন না। কিন্তু অঞ্জলির এমন আচরণে রাজা দেবেন্দ্র সব সময় দুঃখ প্রকাশ করেন। কি যে করব মন্ত্রী, কিছু বুঝতে পারছি না। দিন দিন মেয়েটা এত খারাপ হয়ে যাচ্ছে যে বলে বোঝাতে পারবো না। দাসী থেকে শুরু করে প্রাসাদের অন্যান্য যত মানুষজন আছে সবার সাথে খারাপ ব্যবহার করে, এমনকি আমার সাথেও ব্যবহার করে খারাপ। মহারাজ, রাজকুমারীকে আপনাকে বোঝাতে হবে। আপনি বোঝালে হয়তো রাজকুমারী বুঝবে, এছাড়া রাজকুমারী অন্য কারোর কথা শুনবে না। যদি আমি বোঝালেই রাজকুমারী বুঝতো, তাহলে তো আমি কবেই বোঝাতাম। রাজকুমারী আমার কোনো কথাই শুনতে চায় না, বুঝবে কিভাবে? সবার সাথে খারাপ ব্যবহার করেই চলেছে। গরিব মানুষকে মানুষ বলে মনে করে না, দিন দিন পাপে ডুবে যাচ্ছে। তাহলে আর আমি কি বলতে পারি মহারাজ? রাজকুমারীকে সামলানো এতটা মুখের কথা নয়, তবুও আপনি বোঝানোর চেষ্টা চালিয়ে যান। আমি বোঝানোর চেষ্টা করতে করতে হাঁপিয়ে উঠেছি মন্ত্রী। মা মরা হওয়াতে আমি কিছু বলতেও পাচ্ছি না। তবে আমার খারাপ লাগছে, একটা মাত্র মেয়ে আমার, অথচ ভালো শিক্ষা দিতে পারিনি আমি। আপনি নিজেকে দোষ দিবেন না মহারাজ, আপনি ভালো শিক্ষাই দিয়েছেন। তবে রাজকুমারী রূপ এবং ধন সম্পদের অহংকারে এমনটা হয়েছে। যদি আমি পারতাম, রাজকুমারীর কাছ থেকে সমস্ত ধন সম্পদ কেড়ে নিতাম। তারপর যদি রাজকুমারীর অহংকার একটু কমতো। এতে রাজকুমারীর অহংকার কমতো কিনা জানি না, তবে এটা যে কখনোই সম্ভব নয় সেটা শুধু জানি। তবুও দেখেন রাজকুমারীকে নিয়ে কি করা যায়। যদি একজন ভালো জীবন সঙ্গী পাওয়া যায়, তাহলে তার কাছে বিয়ে দিলে হয়তো রাজকুমারী একটু শুধরে যাবে। আবারও সেটাই মনে হয় মন্ত্রী। দেখি, ভালো যদি ছেলে পাওয়া যায়, তাহলে আমি তার সাথেই মেয়েটার বিয়ে দিয়ে দেব, সে যেমন করেই হোক না কেন। কেউ আছেন এখানে? কেউ কি আছেন? দয়া করে সারাদিন আমি চোখে দেখতে পাই না, আমাকে কিছু ভিক্ষে দিন। দাসী, ওই ভিখারিটা কে? ওই ভিখারিটাকে এদিকে ডাকো তো। এই ভিখারি, এইদিকে আসো, রাজকুমারী তোমার সাথে কথা বলবে। তুমি কে? এখানে কি করছো? আমি একজন অন্ধ ভিখিরি, আমাকে দয়া করে কিছুটা ভিক্ষে দিন। আমি দুদিন ধরে না খেয়ে আছি। ও আচ্ছা, তার মানে তুমি একটা ভিখারি, এখানে ভিক্ষা করতে এসেছো। তোমার সাহস হয় কি করে রাজপ্রাসাদে ঢোকার? তুমি রাজপ্রাসাদে ঢোকার জন্য অনুমতি নিয়েছো?
ক্ষমা করবেন রাজকুমারী, আমি তো ঢোকবার সময় কাউকে পাইনি, তাই অনুমতি নিতে পারিনি। যদি আমাকে কেউ আটকাতো তাহলে হয়তো অনুমতি নিতে পারতাম। তাহলে তুমি রাজপ্রাসাদে ঢুকলে কেন? তুমি রাজপ্রাসাদের বাইরেই দাঁড়িয়ে থাকতে। আমি তো বুঝতে পারিনি এটা রাজপ্রাসাদ। যদি বুঝতে পারতাম তাহলে হয়তো ঢুকতাম না। আমি তো আর চোখে দেখতে পাই না। আমি আমি স্বাভাবিক বাড়িঘর ভেবেছিলাম। এই যে তুমি বুঝতে পারোনি, একটা অন্যায় করে ফেলেছো। এখন তুমি জানো তোমার এই অন্যায়ের শাস্তি কি হতে পারে? অন্যায়ের শাস্তি আপনি যা খুশি দিতেই পারেন, তবে তার আগে আমাকে কিছু ভিক্ষে দিন, আমি না খেয়ে আছি। রাজপ্রাসাদের টাকা পয়সা কি তোমাদের মতো ভিখারিদের জন্য রাখা হয়েছে নাকি? কোত্থেকে যে আসে সব গরিব ভিখারিগুলো কে জানে। রাজকুমারী, আপনি ভিক্ষে দেবেন না সেটা আলাদা কথা, কিন্তু আপনি এভাবে আমাকে অপমান করতে পারেন না। কি বললি তুই? এত বড় সাহস! আমার মুখের ওপরে আবার কথা বলছিস? আমাকে কথা শোনাচ্ছিস? আমি তোকে অপমান করতে পারি না, আমি তোকে শুলে চড়াতে পারি, তুই জানিস। থাক না রাজকুমারী, ওকে ছেড়ে দিন, অত কিছু বুঝতে পারে না, বোকা কোথাকার। এই ভিখারি, এখান থেকে যাও তো, যাও, রাজকুমারীকে বিরক্ত করো না। এই যে গরিব দুঃখীদের আপনারা মানুষ বলে মনে করেন না, কে জানে একদিন হয়তো এই গরিব দুঃখীদের কাছে আপনাদেরকে আসতে হবে। মহারাজ, মহারাজ, এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। পাশের রাজ্যের রাজা আমাদের রাজ্য আক্রমণ করেছে। কি বলছো তুমি? তাড়াতাড়ি সৈন্যদের প্রস্তুত হতে বলো। মহারাজ, এই মুহূর্তে সৈন্যরা প্রস্তুত হতে পারবে না। যে যেভাবে আছে সেভাবেই যুদ্ধ চালিয়ে যেতে হবে, না হলে সব শেষ। এভাবে হঠাৎ করে আক্রমণ করবে আমি তো বুঝতেই পারিনি। এটা তো অন্যায়। পাশের রাজ্যের রাজার উচিত ছিল আগে যুদ্ধ ঘোষণা করা। মহারাজ, ওরা আমাদেরকে কৌশলে হারাতে চেয়েছে, সে কারণেই হঠাৎ করে আক্রমণ করেছে। এখন যদি এই আক্রমণ প্রতিহত না করতে পারি তাহলে আমরা আমাদের রাজ্য হারিয়ে ফেলব। দ্রুত বাইরে চলো, বাইরের অবস্থা দেখতে হবে। বসে থাকা কোনোভাবেই উচিত হবে না। সবাইকে বলো প্রস্তুত হতে। মহারাজ, আর প্রস্তুত হয়ে লাভ নেই, সবাইকে আত্মরক্ষা করতে বলুন। আত্মরক্ষা না করলে অনেকগুলো প্রাণ চলে যাবে, ওদের সাথে আমরা আর পেরে উঠব না। তাহলে কি এভাবেই আমি আমার রাজ্যকে হারিয়ে ফেলবো? এটা হয় না মন্ত্রী, এটা হয় না। দয়া করুন মহারাজ, রাজ্যের থেকেও আমাদের কাছে এখন এই সৈন্য এবং প্রজাদের চালের দাম অনেক বেশি। তাই সবাইকে আত্মরক্ষা করতে বলুন, আর সবচেয়ে ভালো হয় আপনি আত্মসমর্পণ করলে। যেহেতু আত্মসমর্পণ করতেই হবে, তাহলে আর দেরি করে লাভ নেই। তুমি সবাইকে বলো আমি আত্মসমর্পণ করতে চাই। অবশেষে প্রজাদের জীবন বাঁচানোর জন্য রাজা দেবেন্দ্র আত্মসমর্পণ করেন। রাজা ধর্মেন্দ্র দেবেন্দ্রকে পুরো পরিবার সহ রাজ্য থেকে বিতাড়িত করেন। তারপর মহারাজ দেবেন্দ্র, আপনার এখন অবস্থাটা কোথায়? মনে আছে সেদিন আপনার মেয়ে আমাকে অপমান করেছিল? এবার ডাকুন আপনার মেয়েকে, দেখি আপনার মেয়ের অহংকার এখন কোথায়। আমি বুঝতে পারছি আমার আজকের এই অবনতি আমার মেয়ের অহংকারের কারণেই হয়েছে। আপনি আপনার মেয়েকে ভালো শিক্ষা দিতে পারেননি, যার কারণে আজকের এই দিন আপনাকে দেখতে হলো। সত্যি আমি আপনাকে কৌশলে হারিয়ে দেওয়ার জন্য হঠাৎ করে আক্রমণ করেছি। আমি আশা করছি আপনার মেয়ে এখন নিজের জায়গাটা ভালোভাবে বুঝতে পারবে। আপনি এই কাজটা ভালো করলেন না। এর ফল কি হতে পারে আপনি একবার ভেবে দেখেছেন তো? এর ফল? তোমরা আর কিভাবে আমাকে ফল দেখাবে শুনি? তোমাদের রাজ্য রাজত্ব কিছুই তো এখন নেই, এমনকি মাথার উপর থাকবার মতো চালাটুকুও নেই। তুমি আবার আমাকে হুমকি দিচ্ছ? চুপ কর বা, তুই চুপ কর, আর এভাবে বলিস না। আপনাকে এখন মহারাজ বলে সম্বোধন করতে পারছি না দেবেন্দ্রবাবু। আপনার জন্য ভালো হবে আপনি আপনার মেয়েকে নিয়ে রাজ্য থেকে চলে যান। যদি আমি আপনাকে রাজ্যে আর কখনো দেখি তাহলে আপনার জন্য সেই ফল ভালো হবে না। আমাদেরকে এভাবে ছেড়ে দেওয়ার জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে, আমরা এখনই চলে যাচ্ছি।
কিন্তু বাবা, আমরা কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো? এটাই তো আমাদের রাজপ্রাসাদ। এভাবে একজন এসে আমাদেরকে বের করে দিলেই তো আর হবে না। অবশ্যই হবে। এ রাজ্যের এখন নতুন রাজা হলেন মহারাজ ধর্মেন্দ্র। তার কথার বাইরে আমরা কিছুই করতে পারবো না। চলো। দেবেন্দ্র এবং অঞ্জলিকে রাজ্য থেকে বিতাড়িত করার পর মন্ত্রী বিক্রম পাশের একটা গ্রামে দেবেন্দ্র ও অঞ্জলির কোনো মতে একটা থাকার ব্যবস্থা করে দেন। দেবেন্দ্র ও অঞ্জলি সেখানেই গরিবী জীবনযাপন করতে শুরু করেন। নে মা, আর জেদ করিস না। এটুকুর বাইরে আমার আর কোনো সাধ্য নেই। এটুকু খেতে হবে। আমি আর কি কাজবাজ করতে পারি বলতো? না 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 না, আমি তো বলছি আমি এসব খাবো না। আমি এসব ভিখারিদের মতো খাবার খেতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? এগুলো যদি না খেতে পারিস তাহলে তো না খেয়ে থাকতে হবে। বললাম তো, আমার আর কোনো সাধ্য নেই যে তোকে আরো ভালো ভালো খাবার এনে দেব। তাই বলে এই পান্তা ভাত, কাঁচা মরিচ আর পেঁয়াজ এগুলো খেতে হবে আমাকে? আমি কখনো এসব খেয়েছি? আজকে এই যে পরিণতি হয়েছে, সবকিছু তোর জন্যই হয়েছে। তোর অহংকারের কারণেই হয়েছে। সেদিন যদি তুই অহংকার না দেখিয়ে রাজা ধর্মেন্দ্রকে অপমান না করতিস, তাহলে রাজা ধর্মেন্দ্র কখনোই এমন কাজ করত না। যা করেছি আমি বেশ করেছি, প্রয়োজনে আরো করব। তুমি এখন এখান থেকে যাও তো, আমার একদম ভালো লাগছে না। তোকে আমি শেষবারের মতো বলছি, খেয়ে নে। এ খাবারগুলো নষ্ট হয়ে গেলে আগামীকাল ছাড়া আর কোনো খাবার কিন্তু পাবি না। এ গ্রামে আমি এমনিতেও কোনো কাজবাজ পাচ্ছি না। যদি কাজ না পাও তাহলে ভিক্ষা করো, তবুও আমার ভালো ভালো খাবার চাই। আমি এসব খাবার, এসব কাপড় চোপড় পরতে পারবো না। কি বললি তুই? আমি একজন রাজা ছিলাম, আর সেই রাজাকে তুই ভিক্ষে করতে বলছিস, তাও তোর খাবারের জন্য? তোর মতো মেয়ে থাকবার থেকে না থাকা অনেক ভালো। তুই মেয়ের নামে কলঙ্ক। বাড়িতে কেউ আছেন? আমাকে দুমুঠো ভিক্ষা দিন না। আমি অন্ধ, চোখে দেখতে পাই না। কে এলো এই বেলায় আবার? এ কি, তুমি তুমি আবার আমার কাছে ভিক্ষা চাইতে এসেছো? গলাটা বেশ চেনা চেনা লাগছে। আপনি কি সেই রাজকুমারী যার কাছে কয়েকদিন আগে আমি ভিক্ষে চেয়েছিলাম? আমি কি ভুল করে আবার রাজপ্রাসাদে ঢুকে পড়েছি নাকি? আরে না না, তুমি রাজপ্রাসাদে ঢুকে পড়োনি। আমরা তোমার গরিবের গ্রামে ঢুকে পড়েছি। কে বাবা তুমি? আমি এক ভিখারি। আমি চোখে দেখতে পাই না। আপনারা কি দয়া করে আমাকে কিছু ভিক্ষে দিতে পারবেন? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা এখানে কি করছেন? আপনাদের রাজ্য রাজপ্রাসাদ কোথায় মহারাজ? সবকিছুই আমি হারিয়ে ফেলেছি। এখন এই ছোট্ট কুটিরে মেয়েকে নিয়ে বসবাস করছি। তোমার সাথে কথা বলে আমার বেশ ভালো লাগলো বাবা। তুমি তো খুব ভালো মানুষ। আমি ভালো হওয়ার সব সময় চেষ্টা করি। আমি চাই আমার দ্বারা কারোর যেন কোনো দিন ক্ষতি না হয়। এখানে আমি আমার মেয়েটাকে নিয়ে বড্ড বিপদে আছি। গ্রামের ছেলেপুলেরা সব সময় আমার মেয়েটাকে জ্বালাতন করে। তাই আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। প্রস্তাব রাখবেন? আচ্ছা ঠিক আছে, বলুন। আমি সব সময় চেয়েছি একটা ভালো ছেলের হাতে আমার মেয়েটাকে তুলে দিতে। তা সে যেই হোক না কেন, আমি তোমাকে খুঁজে পেয়েছি। আমি চাই তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে। দয়া করে তুমি না করো না। কি বলছো কি তুমি বাবা? এই ভিখারিটাকে আমি বিয়ে করব? রাজকুমারী তো ঠিক কথাই বলেছে। রাজকুমারী হয়ে আমার মতো একজন ভিখিরিকে কেন বিয়ে করবে? আমার কথাই শেষ কথা। তুমি যদি আমাকে মহারাজ হিসেবে মানো, তাহলে আমার আদেশ তোমাকে পালন করতেই হবে। আর আমার মেয়েকে তো আমার আদেশ পালন করতেই হবে। অবশেষে মহারাজ দেবেন্দ্রের কথা ফেলতে না পেরে মনোজ ও অঞ্জলি দুজন দুজনকে বিয়ে করতে বাধ্য হন। বিয়ের পর মনোজ তার ছোট কুটিরে অঞ্জলিকে নিয়ে আসেন। কি হলো কি গিন্নি? এখনো বসে আছো যে? এদিকে রান্নার সময় তো বয়ে যাচ্ছে। তাড়াতাড়ি রান্নাটা করো, আমাকে আবার ভিক্ষা করতে বের হতে হবে।
বের হবে। কত গর্বের কথা! একজন ভিখারি হয়ে আবার একজন রাজকুমারীকে রান্না করতে বলছে। আমি এখানে এসেছি তোমাকে রান্না করে খাওয়াতে। সে কি কথা? তুমি আগে রাজকুমারী ছিলে, এখন তুমি আমার স্ত্রী। আমি যা বলবো সেটাই তোমাকে শুনতে হবে। আমি শুনতে পারবো না। আর এই, একদম তুমি আমাকে তুমি তুমি বলে ডাকবে না। আমি রাজকুমারী, আমাকে সম্মান দিতে শেখো। একটা কথা তোমাকে কতবার বোঝাবো বলো তো? তোমাদের রাজ্য এবং রাজত্ব এখন কিছুই নেই, তাই তুমি এখন রাজকুমারী নও, তুমি এখন আমার স্ত্রী। আমি আমার স্ত্রীর সাথে সবভাবেই কথা বলতে পারি। সব হলো আমার কপাল, না হলে এই কপাল নিয়ে জন্মেছিলাম আমি? এই ভিখারির ঘরে এসে হাত পুড়িয়ে রান্না করতে হবে আমাকে? তোমাকে যা বলেছে সেটা তুমি তাড়াতাড়ি করো, না হলে দেরি হয়ে যাবে। আর এই ভাগ্যই তোমাকে মেনে নিতে হবে। তোমাকে আমি একদিন বলেছিলাম না, হয়তো এই গরিবের কাছেই তোমাকে আসতে হবে। এলো তো সেদিন। সবই আমার পাপের ফল। এই যে আমি যে পাপ করেছিলাম তার শাস্তি এখন একে একে ভোগ করছি। কবে যে আমি এই জীবন থেকে বের হব কে জানে। হয়তো কখনো বের হওয়ার সুযোগ আসতে পারে, আবার না হয় কখনোই তুমি এ জীবন থেকে মুক্তি পাবে না। এদিকে ভিখারি মনোজের বিশেষ ক্ষমতা ছিল। সে হাতের স্পর্শে অথবা ইশারায় মানুষের রোগ বালাই সারাতে পারে, তবে নিজের রোগ সারানোর ক্ষমতা তার হাতে নেই। গ্রামের মানুষজনের সেবা করায় মনোজকে অঞ্জলি ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে। তোমার যে এমন বিশেষ ক্ষমতা আছে সেটা তো তুমি আমাকে আগে বলনি। এই বিশেষ ক্ষমতা সবার কাছে তো থাকে না। এই বিশেষ ক্ষমতার কথা আমি জনে জনে কেন বলে বেড়াবো? সবাই আমার ক্ষমতার কথা কম বেশি জানে। তাহলে তুমি এখনো অন্ধ কেন? তুমি তোমার বিশেষ ক্ষমতা কাজে লাগিয়ে নিজের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনলেই তো পারো। অন্যের রোগবালাই সারাতে পারলেও নিজের রোগ সারানোর ক্ষমতা আমার কাছে নেই। হয়তো ওপরওয়ালা এটাই চায়, তাই আমি কখনোই আমার চোখকে ভালো করতে পারিনি। তুমি যে মানুষের সেবা করছো এটা আমার বেশ ভালো লাগছে। আমার এমন মনে হচ্ছে মানুষের সেবা করার মধ্যেই আসল শান্তি আছে। সবাই তোমাকে কত কত আশীর্বাদ করে, আর তুমি এই ছোট্ট কুটিরে থেকেও কত সুখে শান্তিতে থাকো, যা আমি রাজপ্রাসাদে থেকেও পাইনি। আসল শান্তি হলো নিজের মনে। আমি যদি মনে করি আমি কুটিরে শান্তিতে থাকব, তাহলে আমি কুটিরেই শান্তিতে থাকতে পারবো। এই যে মানুষের হাসি দেখছো, এই হাসির জন্যই আমার এত কষ্ট। এ কারণে আমি ভিক্ষে করে বেড়াই, না হলে আমার ভিক্ষা করবার কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। আমি চাই তুমি সারা জীবন এমন মানুষের সেবা করো, মানুষ তোমাকে আশীর্বাদ করুক। মানুষের আশীর্বাদে আমরা ভালো থাকি। ভালো থেকে আর কি হবে? তুমি তো আর এখানে থাকবে না। তুমি সুযোগ পেলেই হয়তো তোমার রাজপ্রাসাদে চলে যাবে। আমি আবার রাজপ্রাসাদে থাকতে পারি না। আমার জায়গা এই মাটির মানুষের মধ্যেই। পুরোহিত মশাই, আপনাকে আমি বলেছিলাম কবিরাজের খোঁজ নিতে। একটা কবিরাজ অথবা চিকিৎসকও খুঁজে বের করতে পারলেন না যে আমার এই রোগ সারাবে। তাহলে কি আমি আর বেঁচে থাকতে পারবো না? মহারাজ, আমি সমস্ত কবিরাজ এবং চিকিৎসকদের খোঁজ নিয়েছি, কেউ আপনার এই রোগ সারাতে পারবে না। এমনকি আমি অন্য দেশ থেকে চিকিৎসক আনিয়ে আপনার চিকিৎসা করিয়েছি, তাতেও কোনো লাভ হলো না। এবার বলুন আমি আর কি করতে পারি? আপনাকে আমি আর কি করে বলতে পারি পুরোহিত মশাই? হয়তো আমার সময় শেষ হয়ে এসেছে। এ কারণেই কোনো কবিরাজ আর চিকিৎসকের কাজে আমার কোনো কাজ হবে না। মহারাজ, আমার কাছে আরো একটা উপায় আছে। পাশের রাজ্যে একটা ভিখিরি বসবাস করে, শুনেছি তার নাকি বিশেষ ক্ষমতা আছে। সে মানুষের রোগবালাই সারাতে পারে। আমি কি তাকে একবার খবর দেব? তাকে খবর দিয়ে আর কি হবে? এত এত জায়গা থেকে, এত এত দেশ থেকে চিকিৎসক এসেও আমাকে ভালো করতে পারলো না। সেখানে একজন ভিখিরি আমাকে ভালো করতে পারবে? একবার চেষ্টা করে দেখেনি না মহারাজ? এভাবে হাল ছেড়ে দিলে তো আর চলবে না। সমস্ত জায়গার সমস্ত কবিরাজ চিকিৎসক তো দেখানো হয়ে গেছে, এবার একটা শেষ চেষ্টা করে দেখি। এত করে যখন বলছেন তাহলে ঠিক আছে, ভিখিরিটাকে খবর দিন। দেখবেন ভিখিরিটা আর এখানে আসতে যেন কোনো সমস্যা না হয়।
আমি চাই না আমার জন্য অন্য কারো সমস্যা হোক। ঠিক আছে মহারাজ, আমি যেন এবার মনে আশা খুঁজে পেলাম। এবার মনে হচ্ছে আপনি সত্যি সত্যি ভালো হয়ে যাবেন। আমি এখনই খবর পাঠাচ্ছি। আপনার কথাই যেন হয় পুরোহিত মশাই, আপনার কথাই যেন হয়। আমি এখন অনেক দিন বেঁচে থাকতে চাই। আমি এভাবে আমার রাজ্য, আমার প্রজাদের ছেড়ে চলে যেতে চাই না। যদি সেই ভিখিরি আমাকে ভালো করতে পারে তাহলে আমি সেই ভিখিরিকে ধন দৌলত দিয়ে সাজিয়ে দেব। রাজা ধর্মেন্দ্র রাজ্য থেকে মনোজের কাছে খবর আসে। খবর শুনে অঞ্জলি কোনোভাবেই ধর্মেন্দ্র চিকিৎসা করার জন্য মনোজকে যেতে দিতে রাজি নয়। কেন জেদ করছো গিন্নি? আমার ধর্ম হলো মানুষের সেবা করা, মানুষকে সুস্থ করে তোলা। সেখানে আমি খবর পেয়েও মহারাজকে বাঁচাতে যেতে পারবো না? না, পারবে না। তোমাকে আমি কোনোভাবেই যেতে দেব না। ওই রাজা আমাদের রাজ্যকে ধ্বংস করে আমাদের রাজ্য ছিনিয়ে নিয়েছে। দেখো গিন্নি, তুমি আগে থেকে অনেকটাই পরিবর্তন হয়েছ। পরিবর্তনের সাথে সাথে তোমাকে এটাও মানতে হবে, যা হয়েছে তোমার কারণেই হয়েছে। তুমি রাজা ধর্মেন্দ্রর সাথে খারাপ ব্যবহার করেছিলে। তিনি তো শুধুমাত্র তার ছেলের জন্য তোমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। যেমনই হোক না কেন, আমি তোমাকে চিকিৎসা করতে যেতে দেব না। যদি তুমি যাও, ছলে বলে কৌশলে ওই রাজা আবার তোমাকে আটকে রাখবে। আমি আমার ভাগ্যকে একবার মেনে নিয়েছি, আর একবার মেনে নিতে পারবো না। তুমি বিশ্বাস রাখো, আমার কিচ্ছু হবে না। আমি শুধু যাব, চিকিৎসা করে ফিরে আসব। রাজা আমাকে যাই বলুক না কেন, যাই করুক না কেন, আমার কিচ্ছু হবে না। ওপরওয়ালা আমাকে এই বিশেষ ক্ষমতা দিয়েছে মানুষের সেবা করবার জন্যই। সেখানে আমি মানুষের সেবা করব না বলো? ঠিক আছে, তোমার যখন এতই সেবা করতে হবে, তাহলে আমাকেও নিয়ে যাও। তোমাকে একা আমি ছাড়তে পারবো না। ওই রাজার প্রতি আমার কোনো রকমের কোনো বিশ্বাস নেই। কেন পাগলামো করছো বলো তো? আমি শুধু যাব আর আসব, এতটুকু সময় তো শুধু। আমি তো বললাম তোমাকে আমি একা ছাড়বো না। যদি তোমার যেতেই হয় তাহলে আমাকে নিয়েই যাবে, না হলে আমি তোমাকে কোনোভাবেই আজকে যেতে দিচ্ছি না। ঠিক আছে, কি আর করবার, চলো আমার সাথে। আপনারা বড্ড দেরি করে ফেলেছেন। যদি আরো আগেই আমার কাছে যেতেন তাহলে মহারাজের এমন অবস্থা হতো না। এখন কি কোনো কিছু করা সম্ভব হবে না? মহারাজকে এই রোগ থেকে সারিয়ে ফেলা কি অসম্ভব? পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব বলে হয় না, শুধুমাত্র মৃত্যু ছাড়া। যদি মহারাজের কাছে মৃত্যু আসন্ন থাকে তাহলে তো সেটা আমি কোনোভাবেই আটকাতে পারবো না। তবে মহারাজকে এই রোগ থেকে মুক্তি দিতে পারবো। তাহলে তাই করুন, আমরা শুধু মহারাজকে ফেরত চাই। আমার যা করবার আমি তা করে দিয়েছি। মহারাজ এখন একটু সুস্থ হতে সময় লাগবে, আপনারা কিছুক্ষণ ধৈর্য ধরুন। এত তাড়াতাড়ি হয়ে গেল? এত দেশের এত কবিরাজ চিকিৎসক এনেও আমি মহারাজকে সুস্থ করতে পারলাম না, আর আপনি শুধুমাত্র স্পর্শ করেই এতটুকু সময়ের মধ্যে সুস্থ করে দিলেন। আমি তো আপনাকে আগেই বলেছি, আপনারা বড্ড দেরি করে ফেলেছেন। যখন রোগটা ধরা পড়েছিল তখন আমার কাছে গেলেই মহারাজ আরও আগে সুস্থ হয়ে যেত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা এখন আসি, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। গিন্নি, চলো। না 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 না, এ কি করছেন আপনারা? আপনারা এত রাতে কোথায় যাবেন? আজকে রাতে আপনারা প্রাসাদেই থাকবেন। মহারাজের জ্ঞান না ফেরা পর্যন্ত আপনারা যেতে পারবেন না। দেখলে দেখলে তো, আমি বলেছিলাম ওরা মোটেও ভালো মানুষ নয়। ওরা এখন আমাদেরকে আটকে রাখতে চাইছে। আরে না না, আমরা আপনাদেরকে আটকে রাখবো কেন? আমরা আপনাদেরকে আজকে ছাড়তে চাইছি না। মহারাজ সুস্থ হবার পরে আপনার সাথে কথা বলবে। তাছাড়া আবার যদি কোনো কিছু হয়ে যায়, এ কারণেই শুধু সুস্থ হওয়ার আগ পর্যন্ত আপনারা এখানে থাকবেন। আপনাদের কোনো রকমের কোনো অসুবিধে হবে না। বেশ, একজন রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ করা আমার দায়িত্ব। মহারাজের সুস্থতা পর্যন্ত আমি এখানেই আছি। আপনারা আমাদেরকে আমাদের কক্ষটা একটু দেখিয়ে দিন। মনোজের চিকিৎসায় রাজা ধর্মেন্দ্র খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হয়ে নিজের সমস্ত কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে অনুশোচনা বোধ করলেন।
কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আমি এখন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছি। ছি ছি মহারাজ, আপনি আমাকে আপনি আপনি করছেন কেন? আমি সামান্য ভিখিরি আর আপনি হলেন মহারাজা। মহারাজা হয়েও আমি উপলব্ধি করলাম এসব টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই মানুষের জীবন বাঁচাতে পারে না। এসব মানুষের জীবনের কাছে কিছুই না। বেশ, আপনি এখন সুস্থ হয়ে গেছেন, আমার শান্তি হলো। এবার আপনি আমাকে বিদায় দিন। আপনার সুস্থতার জন্যই আমরা এখানে রাতটুকু কাটিয়ে গেলাম। সে কি, এত ভালো চিকিৎসা করলেন অথচ উপহার নেবেন না? চিকিৎসার বিনিময়ে আমি কোনো কিছুই নিই না। চিকিৎসার বিনিময়ে না, আরও আমি আপনাকে উপহার হিসেবে দিচ্ছি। আপনার স্ত্রী রাজকুমারী অঞ্জলির রাজ্য আমি তাকে ফিরিয়ে দিতে চাই। ক্ষমা করবেন মহারাজ, আমার এখন সেই রাজ্য অথবা রাজত্বের কোনো প্রয়োজন নেই। আমি এখন অনেক ভালো আছি। আমিও বুঝতে পেরেছি এসব টাকা পয়সার অহংকার বলতে যা আছে সেগুলো শুধুমাত্র সাময়িক, যা জীবনের শান্তিও দেয় না। বেশ, আপনি যে আপনার দোষটুকু বুঝতে পেরেছেন এবং উপলব্ধি করতে পেরেছেন এটাই অনেক। সে কারণেই আমি খুশি হয়ে আপনাদের রাজ্য আপনাদেরকে ফিরিয়ে দিতে চাই। দয়া করে না করবেন না। বেশ, আপনি যখন এত করেই বলছেন তাহলে আমরা রাজি আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। তোমার কারণে আমি আমার রাজ্য আবার ফিরে পেয়েছি, আমি আমার রাজত্ব ফিরে পেয়েছি। আমি মানুষ চিনতে তাহলে ভুল করিনি বলো? এসবে আমার কোনো কৃতিত্ব নেই, সবকিছুই আপনার মেয়ের অর্জন। আপনার মেয়ে নিজের ভুল বুঝতে পেরেছে বলেই রাজা ধর্মেন্দ্র আপনার রাজ্য আপনাকে ফিরিয়ে দিয়েছে। আমার মেয়ে তার নিজের ভুল বুঝতে পেরেছে একমাত্র তোমার কারণে, না হলে কখনোই বুঝতে পারতো না। যাই হোক, এবার আমি রাজ্য ফিরে পেয়েছি, রাজত্ব ফিরে পেয়েছি। এবার আমরা আর ওই গরিব কুটিরে থাকবো না। এখন থেকে আমরা সবাই মিলে এ রাজ্যে থাকব। ক্ষমা করবেন মহারাজ, আমি এখানে থাকতে পারবো না। আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি। আপনার মেয়ে যদি এখানে থাকতে চায় তাহলে এখানে থাকতে পারে, আমার কোনো আপত্তি নাই। কি বলছো তুমি? তুমি সেই ছোট্ট কুটিরে থাকবে আর আমি এখানে রাজপ্রাসাদে থাকবো? তোমাকেও এখানেই থাকতে হবে। তুমি তো জানো আমি সেই ছোট্ট কুটিরে কেন থাকি, মানুষের সেবা করবার জন্য, যা প্রাসাদে থেকে কখনোই সম্ভব নয়। আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও। তোমার এখন সুযোগ এসেছে আবার ভালোভাবে জীবনযাপন করবার। আমি এটুকুই চাই, তুমি এখানেই থাকো। তাহলে বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি এখানে থাকতে পারবো না। আমার স্বামী সেই ছোট্ট কুটিরে থাকবে আর আমি এখানে থাকবো, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমাকে তুমি জোর করো না। আমি শুধু এটুকু শুনতে চেয়েছিলাম তোমার মুখে। তুই এতটা পরিবর্তন হবি আমি কখনো ভাবতে পারিনি। ঠিক আছে, ঠিক আছে, তোরা দুজনেই সেখানে থাকবি। তোদের কখনো কোনো রকমের প্রয়োজন হলে আমাকে জানাবি, আমি তোদের খেয়াল রাখবো। আর যদি কখনো এখানে এসে থাকতে ইচ্ছে হয় তাহলে দুজনেই চলে আসিস। ঠিক আছে বাবা, তুমি তোমার রাজ্য এবং রাজ্যের প্রজাদের নিয়ে সুখে থাকো। আমাদেরকে আশীর্বাদ করো। অবশেষে অঞ্জলি নিজের ভুল বুঝতে পেরে অহংকার থেকে বের হয়ে মনোজের সাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আর কখনোই সে গরিব দুঃখীদের অবহেলার চোখে দেখেনি। বলি, ও গিন্নি, কি রান্না হচ্ছে গো? তোমার রান্না করতে বেশি কষ্ট হচ্ছে নাকি? তোমাকে আমি কত করে বললাম তুমি তোমার বাবার বাড়িতে যাও, গিয়ে কিছুদিন ঘুরে আসো। তুমি কিন্তু আমার কথা শুনছই না। বাড়ি স্বামী ছাড়া কোনো স্ত্রী তার বাবার বাড়িতে যায় নাকি? গেলেও আমি যাচ্ছি না। যেদিন তুমি যাবে সেদিন আমিও যাব। তাছাড়া আমি চলে গেলে তোমাকে রান্না করে কে খাওয়াবে? যে রাজকুমারী খাবার পছন্দ না হলে দাসীদের উপরে অত্যাচার করত, সে রাজকুমারী নাকি আজকে নিজের হাত পুড়িয়ে রান্না করে আমাকে খাওয়াচ্ছে। বিষয়টা কত অদ্ভুত, তাই না? অদ্ভুত তো বটেই। সেদিন সেই খাবারে আমি অতটা শান্তি পাইনি যতটা শান্তি এই হাত পুড়িয়ে রান্না করা খাবারে পাচ্ছি। তুমি আমাকে সত্যিই পরিবর্তন করে দিয়েছো। আগে যেসব লোকজন আমাকে দেখে ঘৃণার চোখে তাকাতো, এখন তারা আমাকে ভালোবাসছে, আমাকে আশীর্বাদ করছে। এটুকুই তো আমার অর্জন। আমি চাই সবাই তোমাকে ভালোবাসুক। তুমি খুব ভালো মেয়ে। শুধুমাত্র তোমার মনে এতদিন অহংকার বাসা বেঁধেছিল, যা এখন দূর হয়ে গেছে।
আর কখনোই তোমার মনে অহংকার দানা বাঁধতে পারবে না। অবশেষে আমি আমার পাপ থেকে মুক্তি পেলাম।